ঢাকার কেন্দ্র থেকে শুরু করে সারা দেশে এই আন্দোলনে যারা এই নেতৃত্ব দিয়েছে, বড় একটা অংশ এই যে সংগঠন থেকে আমার রাজনৈতিক উত্থান ছাত্র অধিকার পরিষদ, সেই ছাত্র অধিকার পরিষদের সাথে জড়িত। এইটা আমার জন্য একটা ভালো লাগার, যে অল্প সময়ে যাদের সাথে রাজনীতি করেছি কিংবা যাদের পেছনে শ্রম দিয়েছি, ইনভেস্ট করেছি, তারা অল্প সময়ে সাফল্য তো পেয়েছে। আমাকে একটা অবস্থান আপনারা সম্মানিত করছেন, বিভিন্ন ভাবে অ্যাড্রেস করছেন। আমার সাথে যারা রাজনীতি করেছে, বলা চলে কিছু অনেক ক্ষেত্রে শিষ্য সহযোগী, তারা অনেকে আমাকেও ছাপিয়ে দিচ্ছে। নিশ্চয়ই একটা ভালো লাগার মতো একটা বিষয়। তো এটা আমার জন্য ভালো লাগার। কিন্তু এই পথটা তো সহজ ছিল না। আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে কতবার হামলা মামলা, এবং সর্বশেষ আজকে যদি এই শেখ হাসিনার পতন না হতো, তাহলে আসলে আমাদের পরিণতি কি হতো আল্লাহ জানে। আপনারা দেখেছেন কি নির্যাতন নিপীড়ন, শুধু আমার সাথে। আমি একজন পরিচিত মুখ, চেনা জানা মানুষ, আমার গল্প নির্যাতনের কথা সবাই জানেন। এছাড়া অনেক অচেনা মানুষের যে নির্মম নিষ্ঠুরতা আমি দেখেছি, গেঞ্জি নাই, খালি গায়ে তারা ধরে নিয়ে গেছে। এখন সে বলতেছে, ভাই আমি যে নামাজ পড়বো, আমার একটা গেঞ্জি নাই, আমার আপনার একটা টি শার্ট দেবেন, গায়েরটা আমি খুলে দিয়ে দিয়েছি, কারণ আমি তো কাপড় চোপড় অন্তত পরবর্তীতে নিয়ে গিয়েছিলাম। কয়েকজন রিক্সাওয়ালার সাথে পরিচয় হলো, ভাই এক গ্যারেজে আমরা রিক্সা চালাই, 25 জন সেখান থেকে ধরে নিয়েছে। আমি বাথরুম করতে বসছি, ওই বাথরুমের দরজা আপনার ভাইকে ওইখান থেকে তারে, মানে পাখি যেমন শিকার করে সবল দিয়ে মনে হয় নিয়ে আসছে। ওরা মানুষের কথা শুনে আসলে এত খারাপ লাগছে। আমার কাছে কিছু টাকা ছিল, ইভেন আমার শুভাকাঙ্ক্ষীরা আমার নামে টাকা পাঠাতো, সব টাকা এই গরিব মানুষ, ছাত্র, তাদেরকে দিয়েছি। 14 বছরের ছেলে, তাদেরকে পরিপূর্ণ বয়স দেখাইয়া মামলা দিয়েছে। আমাদের যে সরকারি আদালতের কুশলী সাহেব এটা বলছেন যে তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। তো এই যে গত কয়েক বছরের যে নির্মমতা, নিষ্ঠুরতা, 14 বছরের কিশোর, তাকেও পরিপূর্ণ বয়স দেখায় জেলে দিয়েছে। এই যে আজকের যে আমরা দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলি, আমাদের একটা নতুন ভোরের সূচনার কথা আমরা বলি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বলি। তো এই বাংলাদেশ আনার জন্য কত মানুষকে যে কত ভাবে নির্যাতিত, নিষ্পেষিত, রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, এইটা অনেকে জানেন, কিন্তু আমার মনে হয় কিছুদিন পরে আবার অনেকে ভুলে যাবে। কারণ হচ্ছে এখনকার জেনারেশন যেহেতু সোশ্যাল মিডিয়া যারা চালান, টুইটার এবং ফেসবুকে এক একটা ইভেন্ট এক এক সময় ট্রেন্ডে থাকে। সে এখন মনে করছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সারা দেশের ছাত্র জনতা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এটা একেবারে দগদগা ঘায়ের মতো মানুষের মনন মগজে আছে, মানুষের ভিজিবল মানে আছে যে না এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু যদি আমরা এই আন্দোলনের স্পিরিটকে ধরে না রাখতে পারি, তাহলে আবার এর চেয়ে আরো জঘন্য পরিস্থিতির সামনে ঘটতে পারে। তো কাজে আমরা বারবার আন্দোলন সংগ্রাম, ছাত্ররা রাস্তায় নামবে, মাইর খাবে, হাত ভাঙবে, পাও ভাঙবে, এই চিত্র আমরা দেখতে চাই না। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আগামীর বাংলাদেশকে আমরা একটা সভ্য, একটা মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো নাগরিকরা রাজনীতির কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে, মত প্রকাশের কারণে নির্যাতন, নিষ্পেষণের শিকার হবে না, হামলা মামলার শিকার হবে না, এবং নাগরিকদের অধিকার কেড়ে নিয়ে কোনো ফ্যাসিস্ট স্বৈর শাসক তৈরি হবে না। নাগরিকরা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদানের মাধ্যমে সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়, তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে। আমরা সেই ভোট এবং নির্বাচন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও অনেকেই নির্বাচনের জন্য খুব অস্থির, দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যদি আপনার একটা নির্বাচন রাতারাতি হয়ে যায়, এই পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হবে না। সেই জন্য আমি ছাত্র, শিক্ষক, অভিভাবক তাদেরকে বলবো, আপনারা আওয়াজ তুলেন। রাষ্ট্র সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন। এখন এই নির্বাচন নিয়ে কিংবা ক্ষমতা দখল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এমনকি যারা আমাদের রাজপথের পরীক্ষিত বন্ধু, তাদের নিয়েও নানান ধরনের সন্দেহ, সংশয় মানুষের মনে ঢুকানো হচ্ছে। আমাদের কিছু সোশ্যাল মিডিয়া, যেটা অনেকে বলে ইউটিউবার, সভ্য ভাষায় একটু সুন্দরভাবে বলে, মার্জিত ভাষায় বলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন ইস্যুতে সময় নিয়ে পরিশ্রম করে কাটকুট করে বিভিন্ন ভিডিও বানায়, মানুষ তাজ্জব বনে যায় কথাবার্তা শুনে। কিন্তু দেখা যায়, ধরেন আমি এক জায়গায় বলছি যে আমি তার এই সমস্ত অপকর্মকে সমর্থন করি না, কিন্তু দেখা গেছে যে অপকর্ম শব্দটুকু বাদ দিয়ে দিয়েছে,
না শব্দটুকু বাদ দিয়েছে, কাট লাগে হয়েছে। এই যে দেখেন, তার পক্ষে বিপিনুরের এই অবস্থান ছিল মুখোশধারী, সে এই অপকর্মকে সমর্থন করে। মানে এইভাবে যে কাট করে দেখা যায় 10 মিনিটের বক্তব্য দিয়েছে, 15 মিনিটের বক্তব্য দিয়েছে, 30 সেকেন্ড 20 সেকেন্ড এই বক্তব্য সেই বক্তব্য জোড়া লাগাইয়া একটা রগরগে টকটকে ভিডিও বানাইয়া অনেকে মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তকারীদের সম্পর্কে আপনারা যদি ছাত্র শিক্ষক আপনাদের একটা সতর্ক থাকতে হবে। মানে বলতে গেলে যে হ্যাঁ আমি একেবারেই জান দেওয়ার জন্য, মানে কি বলবেন যে আপনার জন্যই জান দেওয়ার জন্য রাজপথে নামছি, সবকিছু করছি, এটাও সত্য না। আমি তো জানি যে এই সংগ্রামের পরে যদি আমি বিজয়ী হতে পারি, আমাকেও মানুষ স্মরণ করবে, আমাকেও মানুষ ভালো করবে, ভালোবাসবে, আমাকেও মানুষ সম্মান করবে। তাহলে আমি একটা পাওয়ার থেকেই কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়েছি। হ্যাঁ আমি একটা সম্মান পাবো, ভালোবাসা পাবো। তো অন্যরা যেভাবে টাকা পয়সা সম্পদের লোভ করে, আমি ওই লোভে যাইনি। আমি সেই সম্পদ এবং আমি মানুষের ভালোবাসার সম্মানটা পাবো। তো প্রত্যেকটা কাজের পেছনেই মানুষের একটা ছোটখাটো স্বার্থ, সেটা হতে পারে ছোট স্বার্থ, বৃহৎ স্বার্থ, জনগণের স্বার্থ, একটা স্বার্থের জায়গা টুকটাক থাকে। এই আন্দোলন সংগ্রামে আমাদের যে আইন উপদেষ্টা, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা, এবং তিনি এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অত্যন্ত আমার দেখা একজন সেরা শিক্ষক, একজন আদর্শ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তার ডিপার্টমেন্টের না, সে ল ডিপার্টমেন্টের, আমি ইংরেজি ডিপার্টমেন্টের। আমার সাথে তার পরিচয়, সম্পর্কটা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, এই কোটা সংস্কার আন্দোলন থেকে সবসময় আমাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছে, আমাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এবং আমাদেরকে সুপরামর্শ দিয়েছে। বাবা তোমরা, আমি তোমাদের জন্য রিজার্ভ আছে, তোমরা তানজিমউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, ওনাকে তোমাদের প্রোগ্রামে দাওয়াত দিও, গীতিয়ারা আপাকে দাওয়াত দিও, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকতা বিভাগের খুবই সিনিয়র শিক্ষক, সম্মানিত ব্যক্তি, ওনাদেরকে দাওয়াত দিও, অন্যদেরকেও দাওয়াত দিও। অর্থাৎ সে চাচ্ছিল অন্যান্য শিক্ষকরাও যেন আমাদের এই কার্যক্রমে সমর্থন দেয়, তাহলে আমরা ভালোভাবে এই আন্দোলন সংগ্রামটাকে চালিয়ে যেতে পারবো। একজন বিশ্ববিদ্যালয় বা শিক্ষক খুব বেশি বেতন পান না, লাখখানেক টাকা বোধহয় বেতন পান। তিনি আমাদেরকে প্রায় 20,000 টাকা, 15,000 টাকা, 30,000 টাকা পাঠাইতেন, বিশেষ করে যখন সূত্রে আমাদের নেতা কর্মীরা হামলা মামলার শিকার হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2,000 শিক্ষক আছে। অনেকে টুকটাক প্রতিবাদ করেছেন, মাঝখানে বিরতি নিয়েছেন, কিন্তু আসিফ নজরুলকে আমরা সব সময় পেয়েছি যে অন্যায়ের বিরুদ্ধে উঁচু কণ্ঠে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। এখন সেই লোকটাকে নিয়ে এই আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার ইউটিউবার ভাইরা একটা প্রোপাগান্ডামূলক ভিডিও, আমি পুরোপুরি দেখিনি, গ্রামে ছিলাম তো, কয়েকজন আমার কাট করে পাঠিয়েছে। সে রয়ের দালাল, সে এই সরকারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এইটা যদি আসিফ নজরুল করে, আমাদের দুনিয়ার উল্টেই যাওয়া উচিত, কারণ তাকে আমরা ভালোভাবে চিনি। আমি বলছি যে আমার জীবনের যদি আমি একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে আমি দেখে থাকি, সেটা আমার দৃষ্টিতে আসিফ নজরুল। বেস্ট শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, মানবিক শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, বিবেক সম্পন্ন শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, সেটা আসিফ নজরুল। কিন্তু দেখা যাচ্ছে যদি বললাম রগরগা টকটকা ভিডিও বানাই, এই কথা সেই কথা, শেষে একটু ধর্মীয় সেন্টিমেন্ট লাগাইয়া এই ভিডিওগুলো বানাচ্ছে এবং এইভাবে একটা বিভ্রান্তি চলাচ্ছে। আমি মনে করি যে আসিফ নজরুল স্যার এই সরকারের ডক্টর ইউনূসের পরে যদি 2 থেকে 3 জন উপদেষ্টা থাকে, যাদের কথা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় শোনে, আসিফ নজরুল তার মধ্যে একজন। তাহলে অনেকে তো পরিকল্পিতভাবে চেষ্টা করেছে যে আসিফ নজরুলকে বিতর্কিত করতে হবে, যার ফলে এই যে যারা ভিডিও বানাচ্ছেন তাদের কিন্তু ইনকাম আছে, ডলার আসে। কিন্তু জানেন তো, যদি বাইরের দেশে, সেটা সুইজারল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওই দিক থেকে সব ডলার আসবে, তাহলে এখান থেকে কিন্তু ইনকামও হয় এবং সে তার একটা দর্শক তৈরি হয়। তাহলে এখন ধরেন আমাদের, সে ফর এক্সাম্পল আমাদের গ্রামে যদি আপনি জেমসের গান গান, জেমসের গানটা বলে রবীন্দ্রসঙ্গীত গান গ্রামের কৃষকদের সামনে, মানে একেবারেই আম পাবলিক, তারা তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত মানে তারা খাইবে না যদি আমি সামনে গান কাজে, ওইখানে হচ্ছে কিন্তু মমতাজের গান ভালো খাইবে। তাহলে স্থান কাল পাত্র ভেদে তো আমাদের একটা মানে বক্তব্য দিতে হয়, কথা বলতে হয়। তো এখন এই দেশের মানুষকে সহজভাবে ধর্মীয় সেন্টিমেন্টে উস্কানো সম্ভব, যার ফলে যে কিছু আগে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছিল। এরা কারা করেছে? বলছে তারা ইসকনের সাথে জড়িত। ইসকন কি? হিন্দুদের মধ্যে, যেমন আমাদের মধ্যে যে ইসলামের বিভিন্ন
তরিকত ফেডারেশন, মাজার আছে না, বিভিন্ন তরিকা পন্থী এরকম ধরনের একটা সংগঠন। তাহলে ধরেন আপনি ভান্ডারি যারা করে, সব মুসলমানরা তো ভান্ডারি করে না, ঠিক ইসকন এরকম একটা সংগঠন। এবং আমার মনে হয় ইসকনের সময় এই ঘটনার সাথে জড়িত সেটা মনে করি না। এটা মূলত বাংলাদেশে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারকে ধাক্কা দেওয়ার জন্য, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য এই ঘটনাটি সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি ঘটিয়ে এটা মুখোমুখি করে দেওয়া হয়েছে, হিন্দুরা ঘটিয়েছে। এবং যার ফলে একটা হিন্দু মুসলিম উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার একটা অপচেষ্টা ছিল। আল্লাহর কাছে শুকরিয়া, পরিস্থিতি পুরাটাই ঠান্ডা। যারা হত্যা করছে, খুনের সাথে জড়িত, তাদের বিচার হবে, গ্রেপ্তার করছে। এই যে একজন ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করেছে, তার জন্য ভারত বিবৃতি দিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প টুইট করছে, বাংলাদেশ কিন্তু ছাড় দেয়নি, কারণ তুমি যাই করো, তুমি আমার দেশে মানে ষড়যন্ত্র করবো, স্থিতিশীল করবো, আর তোমার জন্য অন্যরা বিবৃতি দিলে কি আমি সেটা ছাড়বো? আমার দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে নাগরিক, আমার সরকার সবার অভিভাবক, তারা সবার জন্য ন্যায় বিচার করবে, কিন্তু কারো চাপে দেশে কিংবা এলাকায় কোনো নৈরাজ্যের সুযোগ দেওয়া যাবে না। যেটা বলছিলাম, এই যে আসিফ নজরুলদের মতো ব্যক্তিদেরকে কিংবা এরকম আরো অনেককে সম্পর্কে যাকে তাকে আপনার ওই যে বললাম কাটকোট ভিডিও বানিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সতর্ক থাকবেন। একটা কথা যদি বলি, ধরেন আমার রাজনীতির বয়স বেশি না, 2018 সাল থেকে আমার রাজনৈতিক জার্নি, তাহলে আমার রাজনৈতিক জার্নি 7 বছর। এই 7 বছরে আপনাদের ছোট ভাই, বন্ধু, এলাকার সন্তান, যে আমরা রাজনীতিতে যে স্যাক্রিফাইসটা করেছি, আবার অনেকে রাজনীতি করেছে 70 বছরেও অনেক আছে, এর আনা কানা করেও তার এরকমের ত্যাগ স্বীকার করা লাগে না। তাহলে এই আসিফ নজরুলরা যেখানে একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভয়েস রেইজ করতে গিয়ে নিজের জীবনটাকে ঝুঁকিতে পালালেন, তাদেরকে কিছু এই ভিডিও বানাইয়া বিভ্রান্তি করতে যদি পারে, তাহলে তো আমাদের এই শিক্ষার দাম নেই। কিছু শিক্ষার কাজ কি? মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি, মানুষের মধ্যে আপনার যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভার বিকাশ। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি একজন গবেষক হবেন, আপনি মহাকাশে যাবেন, এইটার বিকাশ করাটাই হচ্ছে শিক্ষার একটা কাজ, এবং মানুষকে একজন মানুষ হিসেবে গড়ে তোলা। তো আমাদের এই ছাত্রদের, বিশেষ করে শিক্ষকদের এই দায়িত্বটা আছে সমাজের মানুষের মধ্যে ন্যায় অন্যায়ের পার্থক্য সম্পর্কে সতর্ক করা, এবং এই পরিস্থিতি সম্পর্কেও তাদেরকে সতর্ক করে যেটার দেশ এবং জাতির জন্য যেটা মঙ্গল হয় সেই পথে থাকা। তো কিছু কথা বলে ফেললাম অপ্রাসঙ্গিক বোধহয়, কিন্তু তারপরে আবার এটা প্রাসঙ্গিক এই কারণে এখানে সব মেধাবী ছাত্রছাত্রী আছে, কাজে এদের কাছে এই কথাগুলো বললে এরা আরো 10 জন কিছুটা বলতে পারবে। সর্বোপরি আমি আপনাদের প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, এবং এই প্রতিষ্ঠানের যে কোনো কার্যক্রমের সাথে আমার আজকে যাত্রা শুরু হয়েছে, আপনারা পাবেন। এবং বিশেষ করে আমাদের ছাত্র এবং ছাত্রী ভাই বন্ধুদেরকে বলবো, বর্তমান যুগ এবং সময়টা প্রতিযোগিতা। এখানে যার যত মেধা, যার যত দক্ষতা, সে তত এগিয়ে যাবে। আমরা তো এই চর অঞ্চল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা পড়াশোনা করেছি, তারপরে 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন, ভিপি নির্বাচিত হয়েছি, এবং যেখানে আমাদের বয়সী অনেকে করে ছাত্র রাজনীতি, সেখানে আমরা একটা পরিপূর্ণ রাজনৈতিক দলও প্রতিষ্ঠিত করেছি। কিন্তু সেটা না, আমাদের জুনিয়র, আমাদের শিষ্যরা, তারা এখন সরকার চালাচ্ছে। সো মেধা আছে সবার মধ্যে, কাজে লাগাতে হবে। এখন এই সন্ধ্যার পরে একজন ছাত্র হিসেবে সময়টা আপনি গল্পে কাটাবেন, সিনেমা দেখবেন, নাকি পড়ার টেবিলে কাটাবেন, চয়েস ইজ ইয়োর্স। আপনি অপশন অনেক দিকে, আপনি যেই দিকে যান এবং যে অপশন নেন সেই অনুযায়ী কিন্তু ফল পাবেন। কিন্তু আজকের তরুণ 5-7 বছর পরে মাথায় রাখতে হবে তার একটা ফ্যামিলি হবে, ফ্যামিলির দেখভাল করতে হবে, তার এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সুতরাং সেই সম্মান যদি চান, সম্মানের সাথে চলতে চান, তাহলে নিজের ক্যারিয়ারকে নিজেকে সেভাবে ডেভেলপ করতে হবে। এবং আমি এইটুকু বললাম, এখন হয়তো চাকরি পাবেন না, কষ্ট হবে 1-2 বছরে, কিন্তু যে পড়াশোনা করবেন, যতটুকু পড়াশোনা করবেন তার প্রতিফলন এবং প্রতিদান টুডে অর টুমরো পাবেন। কাজী এখন শেখার সময়, জ্ঞান অর্জনের সময়, সময়টাকে কাজে লাগান, আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, এবং এই আয়োজনের জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ ভাইকে।
তার এই চমৎকার বলিষ্ঠ এবং আমাদের এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথাগুলো উপস্থাপন করেছেন, আমরা আশা করি তাদের সকলের চলার পথে পাথর হয়ে থাকবে। আমরা এই পর্যায়ে